আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে। তো আজকে আমরা পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ জুওলজির সেকেন্ড চ্যাপ্টার, যেটা তিন ভাগে বিভক্ত। সেটা হচ্ছে হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। তো সচরাচর সবাই ফার্স্ট চ্যাপ্টারটা আগে পড়ায়, কিন্তু আমি সেকেন্ড চ্যাপ্টারের হাইড্রা দিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ হাইড্রা, ঘাসফড়িং আর রুই মাছ পড়লে মোটামুটি নন কর্ডাটা পর্বের দুইটা কাভার হয়ে যায়, আর কর্ডাটা পর্বের উপপদ শ্রেণীবিভাগ যেগুলো আছে, সুপার ক্লাস, ওগুলো একটা হয়ে যায় আর কি। এটা কোনো সমস্যা নেই, অর্থাৎ ম্যামেলিয়া ওই সাইডটা হয়ে যায়। তো আমি এটা পড়াচ্ছি যাতে ওই ফার্স্ট চ্যাপ্টারটা অনেকের দেখা যায় যে অনেক ভয় লাগে, অনেক তথ্য থাকে। তো তো ওটা আমি এই জন্য পরে পড়াচ্ছি। আমি আগে হাইড্রা দিয়েই শুরু করতেছি, ওয়ান শট যেহেতু। সো আমরা প্রথমেই দেখবো যে ইম্পর্টেন্ট টপিক। আমি প্রথমেই বলতেছি যে আমরা কিন্তু সিকিউর জন্য পড়তেছি, এমসিকিউর জন্য না। এমসিকিউর জন্য আলাদা করে ইনশাল্লাহ ভিডিও আসবে। সিকিউর জন্য পড়তেছি, আগে সিকিউ পার্টগুলো আমরা শেষ করি, তারপরে এমসিকিউ আমরা নিয়ে আলোচনা করবো, ওটা কোনো সমস্যা নেই। তবুও আমি এখানে যা যা এমসিকিউ মোটামুটি আসে এগুলো একটু বলে দিব। যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এখানে আমরা ইম্পর্টেন্ট টপিক প্রথমে লিখে ফেলবো, যেটা আমরা ক্লাসে করে থাকি। যেমন হচ্ছে এখানে 5 স্টার ইম্পর্টেন্ট যে টপিকটা আছে এখান থেকে আসেই, সেটা হচ্ছে নিডোসাইটস, নিডোসাইট এর গঠন। অনেক সময় আসে একটা আদর্শ নিডোসাইটের গঠন, এটা চিত্র সহ আপনাকে দিতে হবে, ঠিক আছে? এটা আসে। তারপর 5 স্টার টপিকের মধ্যে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে আপনার হাইড্রার যে বিভিন্ন স্তর আছে, অর্থাৎ স্তর সমূহের বর্ণনা। স্তর সমূহের বর্ণনা বলতে কি, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস আছে এখানে, ঠিক আছে? এগুলো যে পেশি দ্বারা গঠিত, মানে এগুলো যে পেশিগুলো দ্বারা গঠিত, সেই পেশিগুলোর বর্ণনা, ঠিক আছে? এখানে আসে পেশিগুলোর বর্ণনা। এরপরে 4 স্টার ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে আপনার হাইড্রার চলন। হাইড্রার চলন থেকে আসেই সবসময়, এখানে দুইটা চলন আছে আমরা পড়বো, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এখানে 3 স্টার টপিক যেটা আছে সেটা হচ্ছে আপনার মিথজীবিতা। এর সাথে আমরা আরেকটা বিষয় পড়ে নেব, যখন পেশিগুলো বর্ণনা করবো এর সাথে আমরা শ্রম বন্টনটাও পড়ে নেব। একই কাজ, জাস্ট বলে দেবো যেটা, সেটা লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ সিকিউতে। শ্রম বন্টন, মিথজীবিতা গেল। এরপরে আমরা যদি বলি হাইড্রা 3 স্টারের মধ্যে হাইড্রার পরিপাকও কিন্তু আছে, হাইড্রার কিন্তু পরিপাক আছে। হাইড্রা যদিও নিরাডিয়া পর্বের প্রাণী, তবুও কিন্তু এর পরিপাকের জন্য আমরা দেখবো এখানে যে এখানে অ্যামাইলেজ, মানুষের মধ্যেও তো অ্যামাইলেজ আছে। মানুষের পরিপাক অনেক জটিল, অনেক বড়, ওটা আমি পড়াবো যখন। কিন্তু এখানে আছে আপনার পরিপাকটা আছে, এখানেও আপনার ট্রিপসিন, পেপসিন, অ্যামাইলোস, লাইপেস এগুলো ব্যবহার করে, ঠিক আছে, হাইড্রাটা। ঠিক আছে। এরপরে আপনি যদি বলতে চান যে এখানে আর কি আছে, এখানে আর খুব বেশি বলতে কিছু নাই। এখানে 2 স্টার টপিকের মধ্যে যদি আপনি কখনোই, মানে খুব কম আসে, সেটা হচ্ছে হাইড্রার যৌন জননটা আসে, অযৌন জনন আসে না, যৌন জনন আসে। যৌন জননটা এখানে মেইনলি আসে, এছাড়া আর অন্য কিছু নাই। 2 স্টারের মধ্যে একটু দিতে পারে, সেটা হচ্ছে আপনার শিকারের কৌশল, ঠিক আছে? শিকারের কৌশল। আর নেমাটোসিস্ট, মানে এই যে আমরা নিডোসাইট সেল যখন পড়বো না, তখন এই নেমাটোসিস্ট যেটা আছে সেগুলো পড়বো, নেমাটোসিস্ট সমূহ। এই হচ্ছে হাইড্রা সম্পর্কে মোটামুটি ধারণা। তো আমরা সিরিয়াল ওয়াইজ পড়বো, কিন্তু ওর আগে আমি একটু হাইড্রা সম্পর্কে একটু ধারণা দিতে চাই। হাইড্রা সম্পর্কে একটু ধারণা দিতে চাই। সেটা হচ্ছে এই যে হাইড্রা, হাইড্রা হচ্ছে, এটা আমি ভালো করে লিখি, যে এটা আমরা লিখলাম হাইড্রা। হাইড্রা কয় প্রকার? হাইড্রা প্রধানত 3 ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে হাইড্রা পলিগ্যাকটিস, আমি নামগুলো লিখছি জাস্ট। হাইড্রা পলিগ্যাকটিস, এগুলো নিচে আন্ডারলাইন দিন, কারণ
বইয়ে আন্ডারলাইন দেওয়া নেই অনেকে বলে, কিন্তু এগুলো তো আপনি লিখতেছেন, এগুলো তো ল্যাটিন নাম, ল্যাটিন নামের নিচে আপনার নাম মানে আন্ডারলাইন দিতে হয়, এটা আপনারা জানেন। যখন ফার্স্ট চ্যাপ্টার পড়াবো দীপুর নামকরণ, তখন সেখানে বলা আছে হাইড্রা ভিরিডিসিমা। এই হাইড্রা ভিরিডিসিমা, ঠিক আছে, এটা আমরা মেনলি আপনার যখন মিথজীবিতা পড়বো তখন এই যে মিথজীবিতা বিষয়টা এখানে চলে আসবে, হাইড্রা ভিরিডিসিমা, ঠিক আছে। তারপর আরেকটা আছে হাইড্রা ভালগারিস। হাইড্রা ভালগারিস সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে। এটা একটা এমসিকিউ প্লট হইতে পারে, বাংলাদেশে হাইড্রা ভালগারিস সবচেয়ে বেশি পাওয়া যায়। আর হাইড্রার ব্যাপারে কিছু কিছু টপিক আমি এখানে লিখেই দেই পয়েন্ট আকারে, যাতে মনে থাকে। এটা হচ্ছে মাংসাশী প্রাণী। কিসাশী প্রাণী? এরা হচ্ছে মাংসাশী প্রাণী। হ্যাঁ, মাংসাশী প্রাণী যারা হয় তাদেরকে বলা হয় কার্নিভরাস। কি বলা হয়? কার্নিভরাস। এটা কিন্তু আসে মেডিকেলের জন্য, এটা অনেক ইম্পর্টেন্ট। মাংসাশীকে বলা হয় কার্নিভরাস। যারা ঘাস পাতা খায়, লতা পাতা খায়, তাদেরকে বলা হয় হার্বিভরাস। আর যারা উভ মানে সবকিছুই খায়, ঘাস পাতা, মাংস, যেমন আমরা মানুষ, ওদেরকে বলা হয় অমনিভরাস। এটা একটু মনে রাখবেন, এগুলো এমসিকিউ প্লট অনেক সময় চলে আসে। এর প্রতিসাম্যতা হচ্ছে অরিও। প্রতিসাম্যতা কি টাইম বোঝাবো, আপাতত মুখস্থ করে নেন, কারণ বায়োলজি সবকিছুই অলমোস্ট মুখস্থ করতে হয়। আর আমি যেগুলো ভিডিওতে দেখাচ্ছি, যদিও আমি বলতেছি যে ক্লাসটা হচ্ছে ওয়ান শট, কিন্তু ওয়ান শট হইলেও এই ক্লাসটা করলে আপনার একাডেমিকের যদি কোনো বেসিক ক্লিয়ার না থাকে, এখানে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি ওইভাবেই পড়াচ্ছি। তো প্রতিসাম্য হচ্ছে ওরিও। হাইড্রা এর দেহ আছে, তারপরে কোষিকা আছে। আমি যদি আর্ট করে দেখাই তাহলে ওনার বিষয়টা বেশি ভালো হয়। এটা হচ্ছে হাইড্রা। ওকে, এটা আপনার মানে এটা কোনো একটা অবকাঠামো যেটাকে ধরে হাইড্রা আটকে আছে, ঠিক আছে। এখন দেখেন, আমি এক এক করে হাইড্রার গঠনটা বলে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে মুখ, হাইড্রার কি মুখ। মুখটাকে বলা হয় হাইপোস্টোম। এগুলা যে আছে, এগুলাকে বলা হয় হাইড্রার কোষিকা। এগুলোর মাধ্যমে হাইড্রা মেনলি শিকার ধরে, শিকার আটকে রাখে, অনেক সময় চলনেও কাজ করে, ঠিক আছে, আত্মরক্ষায় কাজ করে। এটা আমরা পড়বো পরে। উপরে যেটা হয়, একটা জিনিস মনে রাখবেন, উপরে যেটা হয় সেটা হচ্ছে শুক্রাশয়। এই ভুল কখনো করিয়েন না। অনেক সময় কোয়েশ্চেন আসছিল মনে হয় মেডিকেলে, যে আপনার শুক্রাশয় উপরে থাকে নাকি ডিম্বাশয় উপরে থেকে, হাইড্রার হাইপোস্টোমের কাছাকাছি কোনটি অবস্থিত, এরকম। তো এখানে আপনার অ্যান্সারটা হবে শুক্রাশয়, কারণ ডিম্বাশয় নিচে হয়। ডিম্বাশয় পাদচাকতি, এই যে এটাকে বলা হয় পাদচাকতি, যেটা উপর অবলম্বন করে হাইড্রা দাঁড়ায় থাকে, ঠিক আছে, পাদচাকতি। এটাকে বলা হয় পাদচাকতি। এটাকে বলা হয় মুকুল, পরিণত মুকুল, ঠিক আছে। এই হচ্ছে কথা, এই হচ্ছে হাইড্রার একটা গঠন, আমি দেখাই দিলাম মোটামুটি। হাইড্রা হচ্ছে দ্বিস্তরী। দ্বিস্তরী মানে কি, অবভিয়াসলি বুঝতে পারছেন, ওর দুইটা স্তর আছে। একটা স্তরকে বলা হয়, যে স্তরের কথা আমি এখানে বলছি, যে হাইড্রার স্তর সমূহ, একটা স্তর হচ্ছে এপিডার্মিস, আরেকটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তো আগে এটা পড়াই দিই। আমি খুব সুন্দরভাবে এক জায়গায় সব পড়াই দিচ্ছি, যাতে আপনাদের সুবিধাটা হয়। এপিডার্মিসটা হচ্ছে বাইরের। এপি মানেই মনে রাখবেন যে বাইরের। এপি মানেই মনে রাখবেন যে বাইরে। গ্যাস্ট্রোডার্মিস মানে হচ্ছে ভিতরে। একটা জিনিস এখানে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে
হাইড্রা যে ভিতরের অংশটা থাকে এটাকে বলা হয় সিলেন্টেরন। আর হাইড্রা এই মুখ দিয়ে খাবার গ্রহণ করে এবং মুখ দিয়ে বর্জ্য পদার্থ বের করে দেয়। খাদ্য গ্রহণ আর বর্জ্য পদার্থ বের করে দেওয়া এই মুখের মাধ্যমেই করে থাকে। আর এই সিলেন্টেরনে বিভিন্ন ধরনের খাদ্যের পরিপাক হয়, ঠিক আছে, এই বিষয়গুলো এখানে হয়। তো এর মাধ্যমে পরিপাক হয় এখানে আর কি, মেনলি আপনার খাদ্য পরিপাকও হয়, বর্জ্য পদার্থই এখানে তৈরি হয়, মানে এখানে সবকিছুই হয় হাইড্রা। আলাদা কোনো মেকানিজম নাই। কারণ নিডারিয়া পর্বটা হচ্ছে অনেক অনুন্নত, কারণ আমরা যখন পড়বো তখন বুঝতে পারবো যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা এগুলা পড়াবো আমি। তো দেখা যায় যে এটা খুবই নিম্ন স্তরের, নন কোঅর্ডিনেট পর্যায়ে পড়ে। এটা কোঅর্ডিনেট না। কোঅর্ডিনেট বলতে কি, একটা জিনিস সোজাভাবে মনে রাখবেন, কর্ডাটা, কর্ডাটা বলতে মেরুদণ্ডকে বোঝায়, ঠিক আছে। যদি কর্ডাটা আর মেরুদণ্ড আলাদা, কিন্তু মনে রাখার সাথে মনে রাখবেন যে যারা কর্ডেট হয় তারা বেশিরভাগ মেরুদণ্ডী হয়। যাই হোক, ওইদিক না যায়। তো এখানে হচ্ছে এটা সিলেন্টারন। এটা কি সিলেন্টারন, ওকে টেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে বেবি হাইড্রা যেটাকে বলে ওটাকে বলা হয় হাইড্রুলা। এটা পরে কাজে লাগবে, বাট আমি আগেই দেখাই দিচ্ছি। বেবি হাইড্রাকে বলা হয় হাইড্রুলা, হাইড্রুলা, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন, এটা এক্সামে চলে আসে অনেক সময় এমসিকিউতে। হ্যাঁ, এমসিকিউ, ঠিক আছে। আমরা এখানে লিখি যে এপিডার্মিস এর স্তর কোনটা। এপিডার্মিসের স্তর কয়টা মনে রাখবেন? 7টা স্তর আছে। কয়টা স্তর আছে? 7টা। এটা মুখস্থ করবেন, এটা অটো মুখস্থ হয়ে যাবে, আমি শিখাই দেবো কিভাবে। প্রথমে লিখবেন পেশি আবরণী কোষ। কি আবরণী? পেশি আবরণী কোষ। তারপর লিখবেন সংবেদী কোষ। সংবেদী কোষ, ওকে। তারপর আপনি লিখবেন এখানে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ। জনন কোষ। নিডোসাইট। নিডোসাইট। 6 নম্বর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, মোস্ট ইম্পর্টেন্ট সেল অফ হাইড্রা। হাইড্রার জন্য এই সেলটা হচ্ছে এমন একটা সেল যেটা না থাকলে হাইড্রা নামকরণই হতো না। কেন, আমি সেটা বলতেছি। জনন কোষ, পেশি আবরণী কোষ, সংবেদী কোষ, এরপর হচ্ছে স্নায়ু কোষ। কোষ, স্নায়ু কোষ, ওকে দেন। এই 7 প্রকার এখানে পড়লেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই গ্যাস্ট্রোডার্মিসে কিন্তু 5 প্রকার কোষ আছে। যেমন জনন কোষ আর নিডোসাইট কোষ বাদে সব কোষই এখানে আছে। হ্যাঁ, এই দুইটা বাদে, বাদে সব, অর্থাৎ 5 ধরনের কোষ আছে এখানে। তাহলে এটা মুখস্থ করলে এটা হয়ে যাবে। কি বলেন? এটা মুখস্থ করলে এটা হবে না? অবভিয়াসলি হবে। তাইলে আমি এক এক করে এটার একটু কাজ বলে দিচ্ছি, আপনারা সাইডে একটু লিখে নেন, ঠিক আছে। আমি কাজগুলো বলে দিচ্ছি। পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ কি? এটা হচ্ছে আপনার সংকোচন প্রসারণে সাহায্য করে। আমি একটা একটা করে বলতেছি, কারণ আমি বলি যে আপনি তো লিখবেন সংকোচন প্রসারণ, ঠিক আছে। আপনি তো লিখবেন সিকিউ। সিকিউতে আপনার স্তর সমূহ হয়, চাইবে এপিডার্মিস আর চাইবে গ্যাস্ট্রোডার্মিস, দুইটার কাজই একই। এখানে তো বেশি আছে 7টা, এখানে আছে 5টা। আমি দুইটা দুইটা করে পয়েন্ট বলতেছি, আপনি যদি দুইটা দুইটা করে পয়েন্ট পরীক্ষার খাতায় লেখেন দেখবেন যে অনেক বড় হয়ে গেছে। এতক্ষণ লেখার সময় হয় না, সত্য কথা বলতে। তারপর এখানে বলবেন যে এই যে পেশি আবরণী কোষের সংকোচন প্রসারণের মাধ্যমে হাইড্রা চলাচল করে। তারপরে যে এখানে থাকে হচ্ছে পেশি লেজ। পেশি লেজ আমরা চিত্রটা যখন আর্ট করবো তখন আর ক্লিয়ার হবে। পেশি লেজ থাকে, যে পেশি লেজের মাধ্যমেই হাইড্রা তার দেহটাকে, ঠিক আছে, এখানে মায়োনিন নামে তন্তু থাকে, যার কারণে হাইড্রা সংকোচন প্রসারণ করতে পারে। এটা কাজ গেল। সংবেদী মানে বুঝতেছেন, সংবেদী মানে কি? কোনো কিছু সিগন্যাল পাস করা, মানে কোনো কিছু সিগন্যাল রিসিভ করা। মানে আমাদের যেমন সংবেদী অঙ্গ আছে ত্বক, আমাদের এখানে যদি কেউ হাত দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কেউ একটা হাত দিছে, স্পর্শ করছে। তেমনি হাইড্রারও এইগুলোর মাধ্যমে কি হয়, যে আপনার
এগুলোর মাধ্যমে হাইড্রা তার যে অনেক সময় হাইড্রা দেখা যায় যে তার যে শিকারগুলো আছে সেই শিকারগুলো ধরে, অথবা এগুলোর মাধ্যমে হ্যাঁ হাইড্রা তার উদ্দীপনা মেনলি, যেটা এক কথায় যে উদ্দীপনা, এগুলোর মাধ্যমে হাইড্রা তার উদ্দীপনাটা আছে সেই উদ্দীপনাটা কন্ট্রোল করতে পারে মেনলি। এটা হচ্ছে এটার কাজ। তারপর আপনি আসবেন গ্রন্থি কোষ। গ্রন্থি মানেই বোঝা যাচ্ছে যে এখান থেকে কোনো কিছু ক্ষরণ হবে। কি ক্ষরণ হবে? এখান থেকে বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ হবে। এটা এই ক্ষেত্রে না, এটা যখন বহিঃস্তরে থাকবে তখন এই ক্ষেত্রে না, এটা হচ্ছে আপনার মেনলি মিউকাস ক্ষরণ করবে। গ্রন্থি কোষ যেটা মিউকাস কি ক্ষরণ করবে? মিউকাস ক্ষরণ করবে। ঠিক আছে, কিন্তু যখন এটা গ্যাস্ট্রোডার্মিসের কোষ হয়ে যাবে তখন আপনি বলবেন যে এখানে এনজাইম ক্ষরণ করে। কি ক্ষরণ করে? এনজাইম। এগুলোর মাধ্যমে খাদ্য পরিপাক হয়। খাদ্য পরিপাক। জনন কোষ মানে তো বুঝতেছেন, জনন কাজ। নিডোসাইট, নিডোসাইট, সাইট মানেই সেল, নিডোসাইট কোষ আবার অনেকে লিখিয়েন না দয়া করে। মানে সাইট মানেই বাবা কোষ, নিডোসাইট মানে নিডোসাইট কোষ লিখতে হবে না, ঠিক আছে? নিডোসাইট, সাইট মানেই কোষ। নিডোসাইট এটা হচ্ছে আপনার খাদ্য গ্রহণ, এটা লিখতে পারেন, এটা খাদ্য গ্রহণ, এটা তিনটা কাজ করে: খাদ্য গ্রহণ, চলন আর আত্মরক্ষা। আচ্ছা, এই তিনটা কাজ করে এখানে। ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে এই কোষ, এটা এমন একটা কোষ, এই কোষ রূপান্তরিত হয়, এই কোষ রূপান্তরিত হয়। আর স্নায়ু কোষ, এই যে সংবেদী কোষ আছে না, সংবেদী কোষ, এই সংবেদী কোষ যখন কোনো কিছু ধরে, হ্যাঁ, তখন সেটা স্নায়ু কোষের কাছে যায়। কার কাছে যায়? স্নায়ু কোষের কাছে যায়। স্নায়ু কোষ তখন সেটা আপনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যেমন আমাদের ব্রেন, আমাদের কোন সিগন্যাল যদি আমরা এখানে একটা মশা পড়ছে, মশা মারি, তাহলে দেখা যায় যে সেই সিগন্যালটা মানে মশা বসলে সেই সিগন্যালটা আমাদের ব্রেনে যায়, ব্রেন আমাদের হাতকে নির্দেশ দেয় যে যাতে আমরা সেই মশাটাকে এইভাবে মারি। এটা হচ্ছে স্নায়ুর কাজ। তো স্নায়ুর কাজ হচ্ছে কি? উদ্দীপনায় সাড়া দেওয়া, উদ্দীপনায় সাড়া দেওয়া। তো হলো এটা উদ্দীপনায় সাড়া দেওয়া মোটামুটি। তো এই হচ্ছে আপনার এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিসের কাজ। এই স্তরগুলো আপনার সিকিউতে আসলে আপনি দুই একটা করে পয়েন্ট লিখে দিবেন, ঠিক আছে? এগুলো আহামরি কোনো বিষয় না, এগুলা লিখতে পারবেন আপনি আশা করি। আর আরেকটা জিনিস এখনই বলে দেই, সেটা আপনি যে এদের কিন্তু স্বনিষেধ হয় না। দেখতেছেন এখানে কিন্তু শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে, এরা কিন্তু মনে করতেছে উভলিঙ্গিক না, এরা উভলিঙ্গিক না, এরা বেশিরভাগ ক্ষেত্রে একলিঙ্গিক হয়। কিন্তু এখানে দেখাইছে, বইয়ে দেখাইছে আপনার উভলিঙ্গিক, যে উভলিঙ্গিক হইতে পারে, কিন্তু এমন না যে এই শুক্রাশয় তৈরি হয় এই ডিম্বাশয়ে যাবে, এখানে একটা নতুন হাইড্রা তৈরি হবে, এরকম কিছু না। এটা স্বনিষেধ ঘটে না, এখানে পর নিষেধ ঘটে। অর্থাৎ পরপর দুইটা হাইড্রা, মানে পাশাপাশি দুইটা হাইড্রা থাকতে হবে, ঠিক আছে? দুইটা হাইড্রা, যেমন একটা হাইড্রা যদি শুক্রাশয়ে পরিণত হয়, আরেকটা হাইড্রার ওই সেম টাইমে ডিম্বাশয়টা পরিণত হবে। কখনোই স্বনিষেধ হয় না। এটা একটা এমসিকিউ প্লট, আবার খ নাম্বারে আসে অনুধাবনে, যে কেন আপনার স্বনিষেধ ঘটে না, কেন পরনিষেধ ঘটে। তখন বলবেন যে যেই সময় একটা হাইড্রার পরিণত হাইড্রার দেহে শুক্রাশয় তৈরি হয়, ঠিক সেই সময় ডিম্বাশয় তৈরি হতে পারে না। আবার যে সময় ডিম্বাশয় তৈরি হয় সেই সময় শুক্রাশয় তৈরি হতে পারে না। এই জন্য অন্য অপর হাইড্রার শুক্রাশয়ের সাথে সেই হাইড্রার ডিম্বাশয় মিলিত হয়ে জায়গা তৈরি করে, পরে বেবি হাইড্রোলা তৈরি হয়, অনেক ইয়ার আছে, ওটা আমি দেখা দিব। কিন্তু মেনলি এদের স্বনিষেধ ঘটে না, এদের পরনিষেধ ঘটে। এরপরে আসি আমরা যে চিত্রের কথাটা বলছিলাম, যে আমরা চিত্রের ইয়াটা দেখাবো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে এপিডার্মিসের কোষের গঠন, এটা আসে, ঠিক আছে? এপিডার্মিস কোষের গঠন। আমার সাথে সাথে আর্ট করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আমি সোজাভাবে একবারে যেটা আপনার নাম্বার কাটতে পারবে না ওই আর্ট দিচ্ছি। আপনাকে একবারে খুব বড় আর্টিস্ট হইতে হবে না এক্সাম হলে। এক্সাম হলে আপনি জাস্ট বুঝায় আসবেন যে ভাই আমি পড়ে আসছি, ঠিক আছে? তাহলে আপনি প্রথমে লিখবেন, একটা দাগ টানবেন প্রথমে, ঠিক আছে? তারপর তো আপনারা এরকম এরকম করে দিতে পারবেন, তাই না?
এরকম এরকম করে তো দিতে পারবেন, মোটামুটি এরকম করে দিলেন, হইলো। মানে আরেকটা দিই, শেষ। এরকম এরকম করে আপনারা দিবেন দাগ, ঠিক আছে। তারপর এর উপরে একটা কি করবেন, আপনার আবরণী দিবেন। কেমনে? এই যে এইভাবে আবরণী দিবেন, ঠিক আছে। আবরণী দেওয়া শেষ। তারপর আপনি কি করবেন, এখানে দুইটা দুইটা করে চোখ দিয়ে দিবেন, মানে এগুলা গহব্বর, মনে করেন চোখ। তারপর কি করবেন, আপনি এখানে পেশি লেজ বা পেশি প্রবর্তক দিবেন নাকের মাঝখানে, দুটা গোল্লার মাঝখানে দিবেন, একটু আঁকা বাঁকা টেরা করে, যে যেমনি ইচ্ছা দেন, সমস্যা নেই, দিবেন, ঠিক আছে। তারপর এখানে একটা কোষ আর্ট করবেন। আমি আর্ট করার সাথে সাথেই বলে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার সংবেদী কোষ, কারণ সংবেদী কোষের এই যে সংবেদী রোম যেটা আছে ওটা এরকম অ্যান্টিনার মতো করে থাকবে, আর এর মাঝখানে গোল গোল কোষ থাকবে, ঠিক আছে, গোল গোল কোষ থাকবে। অবভিয়াসলি এখানে নিউক্লিয়াস থাকবে, কোষ হইতে গেলে অবভিয়াসলি নিউক্লিয়াস দরকার হয়। এখানে একটা করে নিউক্লিয়াস দিয়ে দিবেন আপনি, একটা একটা করে নিউক্লিয়াস দিবেন, নিউক্লিয়াস দিবেন, নিউক্লিয়াস দিবেন, নিউক্লিয়াসটা দিলেন, ঠিক আছে, হইলো। এরপরে আপনি এখানে হয়তোবা নিউরোসাইড একটা আর্ট করতে পারেন, যদিও এই আর্টটা আমি এখনো শিখাই নাই, মানে নিউরোসাইড সেলের যেটা একবারে 5 স্টার টপিক, এই আর্টটা আমি এখনো শিখাই নাই, বাট আমি শিখাই দেবো, সমস্যা নেই। মোটামুটি ধরে নেন যে এটা একটা নিউরোসাইট সেল, যেহেতু জায়গা কম আমি একটু দেখা দেবো, এটা যখন বড় করে অ্যাড করবো তখন আপনারা বুঝতে পারবেন, সেহেতু এটা নিয়ে অত সমস্যা করার দরকার নেই এখানে। তারপর আপনারা এখানে অ্যাড করবেন আরেকটা এখানে সংবেদী কোষ অ্যাড করবেন, মাঝখানে ইন্টারস্টেশিয়াল কোষ দেবেন। এই যে পেশি কোষের মাঝখানে যেগুলো থাকে, এই যে এই গোল গোল যেগুলো আমি দিচ্ছি এখন, এগুলোকে বলা হয় ইন্টারস্টেশিয়াল কোষ। এই কোষে আমি বলছি কি, এই কোষে কোষ না হইলে হাইডা হয় না। কেন হাইডা হয় না আমি এখন এটা বলতেছি। সেটা হচ্ছে যে হাইডা, এই নামটা মেইনলি আসছে হচ্ছে আপনার একটা গ্রিক মিথোলজি থেকে। গ্রিক মিথোলজিতে একটা আপনার দৈত্য ছিল যার 9টা মাথা ছিল। তো ওই দৈত্যকে বধ করা যাইতো না, ওই দৈত্যের একটা মাথা কাটা গেলে হয় ওখান থেকে 2টা মাথা বের হইতো, অথবা ওর চেয়ে বেশি মাথা বের হইতো, কিন্তু মাথা বের হইতো 2টার চেয়ে অধিক মাত্রা বের হইতো। তো হারকিউলিস নামের একজন ছিল, তো সে এই হাইড্রাকে শেষ পর্যন্ত বধ করে। এটা একটা কাহিনী আছে, আপনারা গ্রিক মিথোলজি পড়লে বুঝবেন। তো ওখান থেকে এই নামকরণটা আসে, কারণ এই হাইড্রা অমর। এটাও নম্বরের প্রশ্ন আসে, হাইড্রা অমর অমর কেন? কারণ হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আছে। যেমন আপনার আঙ্গুল এখানে যদি কেটে যায়, আপনার মানে ধরেন ওই কেটে যাওয়া না, ধরেন এখান থেকে আমার আঙ্গুল কেটে গেল, এখান থেকে পুরো আঙ্গুল আমার কেটে গেল, আমার কি আর এখানে নতুন আঙ্গুল গজাবে? মানে এই আঙ্গুলটা আবার গজাবে না, এখানে গজাবে না, কারণ আমার এই হাড্ডি, মানে আমার এটা কেটে যাওয়ার কারণে আমার এই হাড্ডি সহ এটা কেটে গেছে। আমার পুনরুৎপত্তি ক্ষমতা নাই, মানুষের পুনরুৎপত্তি ক্ষমতা নাই, ঠিক আছে। কিন্তু ধরেন হাইড্রা, এই যে হাইড্রার যদি ছবিটা আমি দেখাই, আপনি হাইড্রাকে এই যে মাঝ বরাবর কাটবেন, এমনি কাটবেন, যেমনি ইচ্ছা তেমনি কাটবেন, ওর পুনরুৎপত্তি ক্ষমতা আছে, ও আবার একটা পরিণত হাইড্রায় পরিণত হতে পারবে। এটার আবিষ্কার করেন বিজ্ঞানী ট্রেমলাই। এই জন্য বিজ্ঞানী ট্রেমলাইকে হাইড্রার আবিষ্কারক বলা হয়। একটা জিনিস মাথায় রাখবেন যে এইটা কিন্তু এমসিকিউতে অনেক বেশি আসে, আব্রাহাম ট্রেমলে। আব্রাহাম ট্রেমলে নাম, বিজ্ঞানীর নাম। কত সালে? 1744 সালে আব্রাহাম ট্রেমলে এই হাইড্রা আবিষ্কার করেন, ঠিক আছে, এটা মাথায় রাখবেন জাস্ট। ওর পুনরুৎপত্তি ক্ষমতা আছে, তো এটাই হচ্ছে বলা। আর ওই পুনরুৎপত্তি ক্ষমতা কেন আছে? এই ইন্টারস্টেশিয়াল কোষগুলো না অন্য কোষে রূপান্তরিত হইতে পারে। যেমন ইন্টারস্টেশিয়াল কোষ যদি চায় যে আমি এই যে পেশি আবরণী কোষ, এই পুরাটা কিন্তু পেশি আবরণী কোষ, এই যে এই যে এই যে আমি দেখাই দিই, এই যে এই যে এই যে এই যে এই যে পুরাটা কিন্তু পেশি আবরণী কোষ, ঠিক আছে। আর এটা ইন্টারস্টেশিয়াল কোষ, সেটা সংবেদী কোষ। আর নিচে আরো কিছু আছে, সেটা হচ্ছে আপনার নিচে আপনার স্নায়ু কোষটা আছে, মেসোগ্লিয়ার একটু উপরে আছে জাস্ট, যে এমন কিছু, হুম, এর সাথে আরেকটা কানেক্টেড, মেসোগ্লিয়া। মেসোগ্লিয়ার স্তর কোনটা? এই যে মেসোগ্লিয়ার স্তর হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে মেসোগ্লিয়ার স্তর। ওকে ফাইন,
ওকে, তাহলে এখানে আরো কিছু একটু বিষয় আছে, জাস্ট এখানে একটু একটু গোল করে দিবেন, এগুলোকে বোঝায় হচ্ছে মিউকাস দানা। মিউকাস দানা, হ্যাঁ, এগুলোকে মিউকাস দানা বলে। তাহলে আমরা পড়ে ফেলি যে কোনটা কি। ঠিক আছে, মিউকাস দানা শেষ। আচ্ছা, আমাদের আর্ট করা শেষ। এখন আমরা এখানে মার্কিং করব। মার্কিং কেমনে করব? আপনাকে বেশি কিছু দেখাইতে হবে না। আপনাকে কি দেখাইতে হবে? এটাকে দেখাবেন যে এটা মিউকাস দানা। এটা কি দানা? মিউকাস দানা। এটাকে দেখাবেন সংবেদী কোষ। কি কোষ? সংবেদী, সংবেদী কোষ। এটাকে কি দেখাবেন? এটাকে দেখাবেন নিডোসাইট, নিডোসাইট। এটাকে কি দেখাবেন? এটাকে দেখাবেন আপনি ইন্টারস্টেশিয়াল কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ। এগুলো কাজ কিন্তু আমি আগেই বলে দিছি, সো এখানে আর বলার মনে প্রয়োজন হয় না। ওকে, এগুলোকে বলা হয় পেশিলেজ, পেশিলেজ বা পেশি প্রবদ্ধ, যাই বলেন। এগুলা হচ্ছে স্নায়ু কোষ, স্নায়ু কোষ। একটা জিনিস আমি বলে দিই যে মার্কিং করার ক্ষেত্রে বায়োলজির কিছু নিয়ম আছে। বায়োলজির নিয়ম হচ্ছে মার্কিং সবসময় ডান দিকে করতে হয়। আমি তো দেখানোর সাপেক্ষে উল্টা নিচা কেমন ইচ্ছা করে দেখাইছি, আপনারা সুন্দর করে স্কেল দিয়ে দাগতেন এক সাইডে, এক সাইডে আপনারা একবারে মার্কিং করবেন খুব সুন্দরভাবে। ওটা দেখতেও ভালো লাগে, টিচাররা এটা পছন্দও করে। ঠিক আছে, অ্যাব্রো থ্যাব্রো ভাবে আবার দেখায়েন না। এই হচ্ছে আপনার এপিডার্মিসের কোষের গঠন। এটা লিখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। যদি গঠন চায় চিত্র আর্ট করবেন, এক দুইটা কথা বলবেন প্রত্যেকটা মানে পেশি নিয়ে, প্রত্যেকটা কোষ নিয়ে একটা একটা করে লাইন লিখবেন, শেষ। কারণ আপনার এখানেই মেনলি মার্কটা থাকে যে আপনি আর্ট করতে পারছেন কিনা। তো ঠিক আছে, আমরা কি পড়লাম? আমরা এখানে পড়লাম হাইড্রা স্তর সমূহ পড়লাম। ওকে, ডান। আর আমরা এর সাথে হাইড্রাস শ্রম বন্টনও পড়লাম। শ্রম বন্টনটা আমি বলে দিই যে হাইড্রাস শ্রম বন্টনটা কি। শ্রম বন্টন হচ্ছে আপনার পেশি দিয়ে হয়, আর একটা হচ্ছে অঙ্গ দিয়ে হয়। পেশি দিয়ে তো আমরা এই কাজগুলো তো আমরা করলাম, এগুলাই হচ্ছে শ্রম বন্টন, এগুলাই উত্তর। আর যেটা হচ্ছে আপনার অঙ্গ দিয়ে, সেটা হচ্ছে যে হাইপোস্ট্রম, মানে মুখ। মুখ দিয়ে আপনি কি করেন? মুখ দিয়ে আপনি খান। ঠিক আছে, হাইডা খায়, আবার হাইডা বর্জ্যপদার্থ বেরো করে, এটা হচ্ছে মুখের কাজ, শেষ। কোশিকা কি? কোশিকা আমি বলছি কি, কোশিকা মানে হচ্ছে আপনার খাদ্য গ্রহণ করে, আত্মরক্ষা করে, আর চলনে সাহায্য করে, শেষ। তারপর হচ্ছে কি, এখানে আপনি বলবেন যে তারপর হচ্ছে আপনার পাদচাকতি। পাদচাকতির মাধ্যমে কি থাকে? আমরা পায়ের মাধ্যমে কি থাকি? দাঁড়ায় থাকি। ওই পাদচাকতির মাধ্যমে কি? দাঁড়ায় থাকে, পানিতে ভাসতে পারে। তারপর হচ্ছে আপনার এই পাদচাকতির মাধ্যমে চিপকায়, মানে এখানে যেহেতু মিউকাস ক্ষরণ হয়, সেহেতু একটা কোনো একটা জায়গায় চিপকে থাকতে পারে। ঠিক আছে, তারপর এই হচ্ছে কথা, আর কিছু নাই এখানে, এগুলো বললেই শেষ। তাহলে আপনার শ্রম বন্টনও শেষ, হাইড্রা স্তর বন্টনও শেষ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউরোসাইটের গঠনটা আমি সিরিয়ালি পড়াইতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা আগে পড়ে, নিউরোসাইটের গঠনটাই আগে দেখাই দিই আপনাদের। ফার্স্ট টপিক শেষ করে তারপর আমরা ধীরে ধীরে যাবো। আমরা আর বেশি নাই আমাদের পড়া। ঠিক আছে, তা আমি এখানেই দেখাচ্ছি আপনাদের নিউরোসাইট। একটা আদর্শ নিউরোসাইটের গঠন যেটা হয়, সেটা আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছি। দেখেন, নিচে লিখবো, ওটা সমস্যা নেই। প্রথমে আপনারা এই যে এরকম একটা দাগ দিবেন। এই দাগ তো দিতে পারবেন নাকি? প্রথমে এই দাগ দিবেন। ওকে, প্রথমে এই একটা দাগ দিবেন। তারপর এই যে এখানে একটা গোল করে, ডাবল গোল করে গোল লাগবেন চ্যাপ্টার টাইপে। ঠিক আছে, তারপর এটাকে ধরে সুন্দর করে এখানে লাগাই দিবেন। এতটুকু তো পারবেন সবাই, এরকম পাবে না এরকম কেউ নাই, এটা পারবে। আপনার নিউরোসাইট সেল দেখলেই হইল। তারপর এটাকে একটা টেস্ট টিউবের মতো করবেন, ছোট টেস্ট টিউব। করতে পারবেন না? করছেন? ওকে, ফাইন। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি এটাকে আরেকটা আবরণী দিবেন। দিতে পারছেন? এতটুকু তো পারার কথা, ফাইন, এতটুকু পারছেন। তারপর আপনি ছোট্ট করে এখানে একটা নিউক্লিয়াস দিয়ে দিবেন। যেহেতু নিউরোসাইট বলছে, সাইট মানে কি? কোষ, কোষে তো নিউক্লিয়াস থাকে। আর আরেকটা এখানে দিয়ে দিবেন, সেটাকে বলা হয় ল্যাসো। আর একটু একটু করে যদি দেখাইতে পারেন যে এই যে হালকা 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 হালকা, এগুলো হচ্ছে পেশি, পেশি, এগুলো পেশি বোঝাচ্ছে। এগুলো কি বোঝাচ্ছে? পেশি বোঝাচ্ছে, পেশি তন্তুগুলা। আচ্ছা, ওকে।
তারপর এখানে আপনি আর্ট করবেন ওই যে আগের রাজাদের ছুরি দেখেন না, ছুরি এই যে এরকম ছুরি, এরকম এরকম ওকে, এরকম ছুরি অ্যাড করবেন। ওকে, ছুরি অ্যাড করার পর এখানে আপনি পেঁচানো দিবেন। কেমন করে পেঁচানো দিবেন, এগুলো ডাবল ডাবল করে অ্যাড করবেন, এদিক দিয়ে আরেকটা দিবেন। হিজিবিজি হয়ে গেল কিন্তু কিছু করার নেই, এই জায়গাটা গঠনটা এরকমই কিছু একটা, মানে এরকম করে দিবেন। ওকে, তাহলে আমাদের আর্ট করা শেষ। যদি বলেন ভাই এত ছোট, মানে এই এতটুকু আর্ট করলে আমাকে নাম্বার দিবে, আমি বললাম ভাই এতটুকুই আর্ট, কারণ এখানে আর কিছু নাই দেখানোর মতো। এটা হচ্ছে আপনার মানে হচ্ছে বন্ধ অবস্থায়। এখন অনেক সময় অনেক প্রশ্নকর্তা বলে যে খোলা অবস্থায় আপনি এটা বের করেন, ঠিক আছে, ওর আগে আমরা নামটা এখানে শিখে নিই, তারপর আমরা খোলা অবস্থাটা দেখবো, ঠিক আছে। এর মাধ্যমে আমি কিন্তু এখানে তিনটা জিনিস পড়াবো। একটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আমরা প্রথম পড়াবো হচ্ছে নিডোসাইটের গঠন পড়াবো, আমি আদর্শ নিডোসাইট সেলের গঠন পড়াবো, শিকারের কৌশলটাও আমি পড়াবো, দেন হচ্ছে নেমাটোসিস সমূহ যেগুলো আছে সেগুলোও আমি এখানে পড়াবো। মানে এখানে এক ঢিলে তিনটা পাখি মারবো আমি, তো বুঝে নেন, একটু মনোযোগ দেন ভালো করে। দেখেন হাইড্রা, হাইড্রা কি করে, হাইড্রার তো চোখ নেই, চোখ আছে, হাইড্রার চোখ নেই। তো হাইড্রা কিভাবে দেখবে যে ওর শত্রু আসছে কিনা, ও কিভাবে বুঝবে যে ওর শত্রু আসছে কিনা আদৌ। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের যে হাইড্রা যে প্রাণীগুলো খায়, হাইড্রা কি কি প্রাণী খায়, হাইড্রা মেনলি ছোট ছোট যেগুলো পতঙ্গ আছে, যে লার্ভা আছে। এখন বলবেন ভাই লার্ভা কি, আচ্ছা, লার্ভা হচ্ছে এমন একটা দশা, মানে অপরিণত অবস্থায়, সোজা কথা বলতে বাচ্চা অবস্থায় লার্ভা। ওকে, এটা বলে লার্ভা, কোনো প্রাণীর বাচ্চা অবস্থায় লার্ভা। মানে যেমন একটা প্রাণী ছোটবেলায় দেখলে মনে হবে না যে বড় হইলে এ কি হবে, যেমন প্রজাপতি, প্রজাপতিকে যদি আপনি আগের অবস্থায় দেখেন ও লার্ভা অবস্থায়, তাহলে আপনি কিন্তু ওকে বলতে পারবেন না যে এ প্রজাপতি হবে, এটা আপনি ভাবতে পারবেন না, মানে ওর আঙ্গিক গঠনটাই আলাদা, ওটা লার্ভা। তো এরা লার্ভা খায়, ছোট ছোট কীট পতঙ্গ যেগুলো খায়, হ্যাঁ, প্লাঙ্কটন যেগুলো আছে, ঠিক আছে, ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন তো খায় না, জুও প্লাঙ্কটন খায় কারণ এরা মাংসাশী। ওকে, তারপর হচ্ছে ড্যাফনিয়া খায়, সাইক্লপস খায়, এগুলো হচ্ছে প্রাণীর নাম, এগুলো ছোট ছোট, অনেক ছোট ছোট, তো এগুলা খায়। তো ওদের শরীরে গ্লুটাথিয়ন নামক এক ধরনের এনজাইম ঘটিত হয়। গ্লুটাথিয়ন নাম কি, নামটা আমি নিচে লিখি, গ্লুটাথিয়ন একটা এনজাইম, এটা খরিত হয় মেনলি গ্লুটাথিয়ন, ঠিক আছে, গ্লুটাথিয়ন খরিত হয়। তো ওই গ্লুটাথিয়ন খরিত হওয়ার কারণে দেখা যায় যে এটাকে বলা হয় কিন্তু নিডোসিল। এটা কি কি বলা হয়, নিডোসিল, আগে গঠনটা দেখে দেয়, নিডোসিল। এই যে মুখটা আছে না, এটাকে বলা হয় অপারকুলাম। কি বলা হয়, অপারকুলাম, অপারকুলাম। তারপর এটাকে বলা হয়, এই যে চাকুর মতো যেটা আছে এটাকে বলা হয় বার্ব। কি বলা হয়, বার্ব। আর এই যে সেলটা আছে, এই যে ভিতরে আছে, এটাকে বলা হয়, মানে এই যে পুরাটাকে, এই যে পুরাটা, এই যে পুরাটা, পুরোটা বুঝতে পারছেন, দেখতে পারছেন, পুরাটা, এই পুরাটাকে বলা হয় নেমাটোসিস্ট। এটা তো জানেনই, নিউক্লিয়াস। তারপর হচ্ছে এটাকে বলা হয় ল্যাসো। আর এই যে নিচে একটা আছে এটাকে বলা হয় বার্ট বা শ্যাফট, ওভারকুলামের নিচেই থেকে এটা, ঠিক আছে। এই হচ্ছে আপনার মোটামুটি আর্ট, এটাই হচ্ছে আপনার চিত্র, এইভাবে লিখুন, চিত্র আদর্শ নিডোসাইট, নিডোসাইটের গঠন, গঠন, গঠন। এটা কিন্তু বন্ধ অবস্থায়, সূত্র নিক্ষেপ করে নাই। এখন যদি সূত্র নিক্ষেপ করে তাহলে দেখতে কেমন হয় সেটা একটু আর্ট করি এখানে।
লক্ষ্য করেন তখন কিন্তু এই যে সূত্র বের হয়ে গেছে, ঠিক আছে। এই অপারকুলামটা খুলে যাবে, তারপরে এখান থেকে আপনার এখানে, তারপরে আপনার এটা, আর এই যে এটা হয়ে গেল। এখানে আপনি নিউক্লিয়াস দিবেন, পেশিতন্তু যেগুলো আছে একটু 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 করে দিবেন, পেশিতন্তু দেখায় দিলেন, সমস্যা কি, সমস্যা নেই। আর এইখানে আপনার একটু ইয়ার লিখতে হবে, সেটা হচ্ছে এরকম করেই দেই, এগুলো বারবিওল বলা হয় এগুলোকে। হ্যাঁ, ওকে, যাই হোক হয়েছে। তোকে তো এগুলাকে কি কি বলা হয় আমি এগুলা দেখাই দিচ্ছি। যে এটা হচ্ছে অবাকুলাম, যখন এই যে সূত্রকটা কিন্তু ভিতরে ছিল। সূত্রক কি, যার মাধ্যমে, এটা একটু চিকন হবে, সূত্রক কি যার মাধ্যমে হাইড্রা তার শিকার ধরে, শিকার কি করে ধরে, যার মাধ্যমে হাইড্রা তার শিকারটা ধরে, আত্মরক্ষা করে, মেনলি শিকার ধরার কাজে এই কাজটা করে, এটাকে বলা হয় অপারকুলাম। এটাই হচ্ছে সেই আপনার অপারকুলাম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অপারকুলাম, এটা হচ্ছে আপনার বার্ব। এই যে বার্বগুলো দেখছেন না, এই যে বার্ব, এটা হচ্ছে বার্ব। এটাকে কি বলা হয়, বার্ব। এটাকে কি বলা হয়, এটা হচ্ছে বারবিওল, বারবিওল। এটা হচ্ছে আপনার সূত্র। অপারকুলাম তো দেখাইলাম। এরপরে আপনার এটা হচ্ছে নেমাটোসিস্ট, যেটা আপনার আছে ফাঁকা স্থান পুরোটা, এটা পুরোটা নেমাটোসিস্ট। এটা হচ্ছে ল্যাসো, এটা তো ল্যাসো জানেনি। এটা নিউক্লিয়াস, এটা জানার কথা, এটা কোনো ইয়া না, বাচ্চাগুলোও জানে। যাই হোক, এই হচ্ছে আপনার আদর্শ নিউক্লিওসাইড। পরীক্ষার হলে মেনলি এইভাবে আসে কোশ্চেনটা, যে আদর্শ নিউক্লিওসাইডের গঠন ব্যাখ্যা করো। তো আপনি এটা আর্ট করবেন, ঠিক আছে, এই যে এটা আর্ট করবেন, এটা দরকার নাই, এটা আর্ট করবেন। এখন দেখেন, এটা কিন্তু একটা সেল, মানে এটা কিন্তু হাইড্রার ভিতরে একটা সেল। আমরা কি পড়ে আসছি, নিডোসাইট, এখানে পড়ে আসছি না, এই যে আমরা এখানে পড়ে আসছি না যে নিডোসাইট, এটা একটা কিন্তু সেল, যেটা এপিডার্মিসে থাকে, গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। আমরা কি পড়ছি যে গ্যাস্ট্রোডার্মিসে দুইটা কোষ থাকে না, দুইটা সেল, সেটা হচ্ছে একটার হচ্ছে জনন, আরেকটা হচ্ছে আপনার নিডোসাইট, এই দুইটা থাকে না, এই দুটো বাইরে থাকে, এপিডার্মিস মানে বাইরের স্তরে থাকে। তো এরা শিকার ধরতে, খাদ্য গ্রহণ করতে, শিকার ধরার পরেই তো ওই খাদ্যটা গ্রহণ করবে আর আত্মরক্ষা করতে সাহায্য করে। এখন আমরা এখানে পড়বো যে কিভাবে আসলে এটা খুলে, মানে এটা কিভাবে সূত্রটা নিক্ষেপ হয়। আমরা কিউরিসিটি জাগতেছে না, যে এত ছোট প্রাণীর মধ্যে কি এমন আছে যেটা দিয়ে ইয়া হয়। তো আমি আগেই বলছিলাম যে হাইড্রা যে প্রাণীগুলো খায় ছোট ছোট, সেই প্রাণীর দেহে গ্লুটাথিয়ন নামক যে আপনার পদার্থ, সেটা আপনার থাকে। আর এই গ্লুটাথিয়ন নামক পদার্থের কারণে আগে থেকেই যখন ওই প্রাণীটা হাইড্রের কাছে আসবে, ওই আসার পূর্বেই সেটা পানিতে ছড়ায় যায়। গ্লুটাথিয়ন নামক যে পদার্থটা আছে, এই পদার্থের কারণে এই যে হাইড্রার ভিতরে যে আছে না, পানি ভেদ্যতা বেড়ে যায়। সোজা কথা, অপারকুলাম আছে না, এখান থেকে পানি ঢোকা শুরু করে, পানি ভেদ্যতা খুব বেড়ে যায়। পানি ভেদ্যতা বেড়ে গেলে কি হবে, ভিতরে যদি পানির চাপ বেড়ে বেড়ে যায়, তাহলে অবভিয়াসলি ভিতরে যেই আপনার সূত্রকটা আছে, সেই সূত্রকটা বাইরে বের হয়ে আসবে, ঠিক আছে না, এটাই তো হওয়ার কথা। হ্যাঁ, এরকমই কিছু একটা হয়। যেমন এর মধ্যে পানি ভেদ্যতা যখন বেড়ে যায়, তখন এই যে আপনার নেমাটোসিস্ট আছে না, নেমাটোসিস্টের মধ্যে এক ধরনের পদার্থ খরিত হয়, যেটাকে বলা হয় গামা গ্লুটামেট। কি বলা হয়, এখানে লিখি গামা, এটাকে বলা হয় গামা গ্লুটামেট, গ্লুটামেট। এটা খরিত হয়, এই পদার্থটা এর মধ্যে খরিত হয়। হাইডা এখন রেডি, হাইডা একবারে প্রিপারেশন নিয়ে রেডি। যেমন আমরা
কোনো কিছু যুদ্ধের পূর্বে, অথবা আমরা দেখা যায় যে কোনো জায়গায় যাওয়ার পূর্বে আমরা কি করি, প্রস্তুতি নেই, আমরা প্রিপারেশন নেই, যে আমরা ব্যাগ গুছাই, আমরা এটা করি, আমরা সেটা করি, আমরা বিভিন্ন কাজ করে থাকি। তো হাইডাও সেই প্রস্তুতিটা নেয়। যখনই গ্লুটাথিয়ন হাইডা কাছে আসে, হাইডা কিন্তু স্পর্শ, মানে এই যে আমাদের যে স্নায়ু যে কোষটা আছে অথবা সংবেদী যে কোষটা আছে, সেই সংবেদী কোষের মাধ্যমে ওই কিন্তু স্পর্শ অনুভব করতে পারে, আলো, তারপর স্পর্শ, বৈদ্যুতিক যে শক, ওগুলা ওই বুঝতে পারে। তো যখন গ্লুটাথিয়ন, ঠিক আছে, এর প্রভাব ওই বুঝতে পারে, তখনই ওর ভিতরে পানি বিদ্যুৎটা বেড়ে যায়, মানে অপারকুলাম দিয়ে পানি ঢোকা শুরু করে। কি করে? অপারকুলাম দিয়ে পানি ঢোকা শুরু করে, এখান থেকে ঢোকা শুরু করলো আপনার, ঠিক আছে। অপারকুলাম দিয়ে পানি ঢোকা শুরু যখন করলো, তখন সেখানে গামা গামা গ্লুটামেট নামক পদার্থ এখানে বের হয়ে থাকলো। এবং এই যে নিডোসিলটা আছে না, এটা তখন ট্রিগারের মতো কাজ করে। যেমন কেমনে? যেমন ও এখন ফুল রেডি, মানে এখন শিকারটা খালি আসবে, আর নিডোসিলটা খালি জাস্ট একটু হালকা টাচ করবে, কোনো কিচ্ছু লাগবে না, কোনো জোরে টাচ করবে না, খালি হালকা স্পর্শ করবে, অটোমেটিক্যালি এর সূত্রকটা বাইরে বের হয়ে আসবে। তখন পানি বিদ্যুৎটা আরো বেশি বেড়ে যাবে এবং ভিতরের সূত্রকে বাইরে বের করে দেবে। বাইরে বের হয়ে সে শিকার করবে। আর শিকার করার জন্য কিভাবে কি করবে এটাও বলে, এটা আপনি অর্ধেক লিখবেন, আর অর্ধেকটা আমরা পড়বো যে না নেমাটোসিস্ট। এই যে নেমাটোসিস্ট আছে না, সূত্রক, এই সূত্রক আপনার আবার 23 ধরনের আছে। 23 ধরনের আছে, বইয়ে 4 ধরনের কথা বলা আছে, 4 ধরনের কথাটা আপনার লিখতে হবে। যেমন 1 নম্বর লিখবেন আপনি নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট 1 নম্বর আপনি লিখবেন স্টিনোটিল। স্টিনোটিল বা পেনিট্রেন্ট। 1 নম্বর স্টিনোটিল। তারপর হচ্ছে আপনি লিখবেন ভলভেন্ট। স্টিনোটিল, ভলভেন্ট বা ডেসমোনিয়াম। তারপর আপনি লিখবেন স্ট্রেপটোলিন। স্ট্রেপটোলিন, গ্লুটিন্যান্ট। গ্লুটিন্যান্ট বা এটাকে বলা হয় হলোট্রিকাস। হলোট্রিকাস আইসোরাইজা। হলোট্রিকাস আইসোরাইজা। তারপর বলা হয় স্ট্রেপটোলিন, গ্লুটিন্যান্ট গেল। তারপর আপনার হচ্ছে স্টেরিওলিন। স্টেরিওলিন, গ্লুটিন্যান্ট। গ্লুটিন্যান্ট। 4 ধরনের নেমাটোসিস্ট থাকে হাইড্রার দেহে, মানে আমাদের বইয়ে দেওয়া আছে। থাকে 23 ধরনের, কিন্তু মেনলি 4 ধরনের এখানে আছে। স্টিনোটিল বা পেনিট্রেন্ট যেটা আছে সেটা হচ্ছে কি, স্টিনোটিল, কথাটা মাথায় রাখবেন, স্টিনোটিল। স্টিনোটিল এটাই হচ্ছে একমাত্র যেখানে বিষাক্ত পদার্থ থাকে, একমাত্র নেমাটোসিস্ট যেখানে বিষাক্ত পদার্থ থাকে। নেমাটোসিস্ট, নেমাটোসিস্টটা আমরা দেখলাম এই যে এখানে, এই যে ভিতরের অংশটা, এই যে ভিতরের অংশটা, এটাই কি আমরা নেমাটোসিস্ট বলতেছি, তাই না? এটাই হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট বলা হয়, ঠিক আছে, নেমাটোসিস্ট। এই স্টিনোটিল যে নেমাটোসিস্টটা আছে সেটা হচ্ছে বিষাক্ত, ঠিক আছে। এর মধ্যে থাকে হিপনোটক্সিন। হিপনোটক্সিন, আরে হিপনোটক্সিন কি দিয়ে গঠিত, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, মোস্ট ইম্পর্ট্যান্ট আসবেই, যেটা আমিষ আর ফেনল, এই দুইটা দিয়ে হিপনোটক্সিন এখানে গঠিত হয়। এটা কি করে, যখন শিকারটা আসে, লাইক এখানে শিকারটা আসলো, এই যে শিকারটা, ওই কি করে, প্রথমে এই শিকারটাকে এই যে বিষাক্ত হিপনোটক্সিন যেটা আছে, স্টিনোটিল যেটা নেমাটোসিস্ট, সেটা ওই ইনজেক্ট করে দেয়। এটা ইনজেক্ট করার কারণে, মানে এটা ওর দেহে ইনজেক্ট করার কারণে দেখা যায় যে শিকার, মানে শিকারের যে দেহটা সেটা নিস্তেজ হয়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়। এরপরে কি করে, এরপরে আছে ভলভেন্ট। ভলভেন্ট দিয়ে তাকে ধরে, কি করে, ধরে, পেঁচিয়ে ধরে। কি ধরে? পেঁচিয়ে ধরে। এইভাবে লিখবেন, আমি যেভাবে বলতেছি সেভাবে লিখবেন। প্রথমে তো আপনি এখানে মেন মেন কথাগুলো বলবেন, যে আপনার পানি ভেতরে বেড়ে যায়, তারপর কি হয় না হয় এগুলো বলবেন। দেখেন আমি কিন্তু একসাথে 2টা জিনিস পড়াচ্ছি, আমি বারবার বলতেছি, একটা হচ্ছে আপনার নেমাটোসিস্ট, নেমাটোসিস্টের প্রকারভেদ, আরেকটা আমি পড়াচ্ছি হচ্ছে যে শিকার ধরার কৌশল। 2টা একসাথে পড়াচ্ছি, কিন্তু মাথায় রাখবেন বিষয়টা, আমি 2টা একসাথে পড়াচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে আপনি তো বলবেন পানির ভিতরটা বেড়ে যায়, তারপরে এটা নিউট্রোসেল ট্রিগারের মতো কাজ করে, তারপর হচ্ছে সূত্র বের হয়ে আসে। এখন কিভাবে কি করে, যে প্রথমে আপনার স্টিনোটিল যেটা আছে সেটা আপনার বের হয়ে আসে, এটা হিপনোটক্সিন দেয়। হিপনোটক্সিন আমিষ আর ফেনলের সমন্বয়ে গঠিত, এর মাধ্যমে শিকার অজ্ঞান হয়ে যায়।
তারপর ভলভেন দিয়ে ধরিয়ে আর পেঁচিয়ে ধরে, ঠিক আছে। এরপরে আবার আসছে যে স্টেপটনের গ্লুটিনিয়ান, গ্লু 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 মানে কি, আঠা আঠা আঠা, দুইটার নামে গ্লু আছে না, মানে এই দুইটাই আঠা ক্ষরণ করে। কি ক্ষরণ করে? আঠা ক্ষরণ, আঠা ক্ষরণ করে, এও আঠা ক্ষরণ করে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই দুটা কাজ একই হলেও এই দুটো গঠন কিন্তু আলাদা। যেমন স্ট্রেপ্টোলিক গ্লুটিনেন যেটা আছে সেটা হচ্ছে কাঁটা যুক্ত, কি যুক্ত? কাঁটা যুক্ত। আর স্টেরিওলেন গ্লুটিনেন যেটা আছে এটা কাঁটাবিহীন। এই জিনিসটা মনে রাখবেন, শেষ কাজ। মেনলি এগুলোর কাজ, সোজা কথা, নেমাটোসিস্টের কাজ সবগুলারই সেম অলমোস্ট, জাস্ট এই কয়েকটা আলাদা আলাদা, বাকি সব সেম। যেটা শিকার ধরে, তারপরে আপনার হচ্ছে আত্মরক্ষায় সাহায্য করে, এই বিষয়গুলো সব সেম, এগুলো সব সেম, জাস্ট এই বিষয়গুলো আলাদা, এগুলো আমি বলে দিলাম। তাই না? আমরা কি কি শিখলাম আসেন দেখেন। আমরা কিন্তু আমাদের চ্যাপ্টার অনেকাংশে পড়ে ফেলছি, যেমন আদর্শ নিউরোসাইট যেটা আমাদের 5 ইম্পর্টেন্ট, নিউরোসাইটের গঠন চিত্র সহ আমরা দুইটা চিত্রই দেখাই দিছি, শেষ। এরপরে আমরা কি পড়ছি? শিকারের কৌশলও পড়ছি, নেমাটোসিস্টের সমূহও পড়ছি, শেষ। আলহামদুলিল্লাহ আমাদের শেষ অলমোস্ট। তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের হাইড্রা চলন। হাইড্রা চলন কয় ধরনের? হাইড্রা চলন হচ্ছে 2 ধরনের। আসেন আমরা হাইড্রা চলনটা পড়ি আজকে। হাইড্রা চলন, হাইড্রা চলন, হাইড্রা চলন আমরা পার্থক্য আকারে পড়ি, তাহলে আমাদের এটা মেনলি অনেক সময় পার্থক্য আকারে আসে। আমরা পার্থক্য আকারে পড়লে কি আমাদের যে বৈশিষ্ট্যগুলো পড়া হবে, পার্থক্যও পড়া হবে, এক হইলে 2 বাকি মারা হবে। তো এটা আমি বেশি প্রিফার করি যে আমরা পার্থক্য হিসেবে পড়ি, ঠিক আছে। একটা হচ্ছে লুপিং, কি? একটা হচ্ছে লুপিং, লুপিং। আরেকটা হচ্ছে সমার সল্টিং, সমার সল্টিং, সমার সল্টিং, লুপিং। লুপিং এর আরেকটা নাম আছে হামাগুড়ি, আর সমার সল্টিং হচ্ছে ডিগবাজি, ডিগবাজি, ডিগবাজি। পার্থক্য আকারে পড়ি। লুপিং এটি দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে এই চলনে, মানে এই লুপিং এক ধরনের চলন। আমি দেখাই চলনটা কেমন, তাহলে আপনার দেখতে খুব সুবিধা হবে। লাইক ধরেন এটা কোনো একটা আপনার হাইড্রা, তো হাইড্রাটা প্রথমে ওর মাথাটা বাঁকায়, কেমন করে বাঁকায়? এরকম করে, এরকম করে বাঁকায়। তারপর হাইড্রাটা এই যে আপনার মাথাটা, এই পাটা এই মাথার কাছে নিয়ে আসে, এই যে এরকম নিয়ে আসে, তারপর সোজা হয়। অথবা বুঝেন নাই অনেকে, আমি বুঝাই দিচ্ছি একটু। 1 2 3 4, দেখেন হাইড্রা প্রথমে দাঁড়ায় আছে, ও কিভাবে চলবে? ও প্রথমে ওর মাথাটাকে বাঁকাবে, বাঁকানোর পর এইভাবে আসবে এই পজিশনে, এই পজিশনে আসার পর ও কি করবে? ওই যে এর যে পাটা, সেই যে পাটা, সেই পাটাকে ও একটু সামনের দিকে অগ্রসর করাবে, একটু সামনের দিকে অগ্রসর করায় ও একবারে মাথার কাছে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? মাথার কাছে নিয়ে যাবে। মাথার কাছে নিয়ে যাওয়ার কারণে দেখা যাবে যে এই অংশটা একটু জায়গা সে অতিক্রম করছে, এই এতটুকু জায়গা অতিক্রম করে মাথার কাছে নিয়ে গেছে, তারপর আবার দাঁড়ায় গেছে। এটাই হচ্ছে লুপিং, লুপিং মানে হামাগুড়ি, হামাগুড়ি। আর এই সমার সোল্ডিং এ এটাতে আপনার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে। কি দূরত্ব? দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে। কিভাবে? আমি একটু আর্ট করে দেখাই। যে এটা কোনো একটা হাইড্রা এখানে আছে, তো হাইড্রা এরপরে আপনার কি করবে? মাথাটাকে বাঁকায় নেবে এর আগের মতোই, এই যে এইভাবে দিবে, এইভাবে, সরি এইভাবে, ধরেন এটা মাথাটাকে বাঁকাই দিছে, বাঁকাই দিছে। এরপর ও মাথার উপরেই ভার দিয়ে পাটা উঠাই দিবে, ঠিক আছে। পাটা উঠানোর পরে
ওই যে, এরপর এই যে আসতেছে, এই যে, এরপর আচ্ছা, এরপরে আপনার এই যে এইভাবে হয় হাইটা, এটা একটু ধরেন বাঁকায় দিন, এইভাবে। এটা আমি জাস্ট সিম্পল ভাবে আগাইলাম, চিত্র ভালো হয়নি, চিত্র হয়নি, আমি জাস্ট আঁকাই দিলাম কোনো মতে বুঝার সাপেক্ষে যে হাইড্রাটা প্রথমে 1 2 3 4 5, হাইড্রা তো প্রথমে এই স্তরে আছে, ও কিভাবে আগের মতোই বাঁকাবে, আগের মতোই বাঁকাবে, কিন্তু আগের মতো এই দিক সরে যাবে না, আগে যে এই যে এখানে যে এদিক সরে গেছিল একটু, মানে এর পাদচাকতি যেটা আছে, পাদচাকতিটা ও সরায় নেয়নি, ও পাদচাকতিটা এখানেই এমনিই থাকবে, ও কোশিকার উপর ভর দিবে, ভর দিয়ে ও উঠে দাঁড়াবে। যেমন মানুষ যখন এই যে ডিগবাজি দেয় না, তখন দেখা যায় যে তার মাথাটা একসময় নিচে থাকে, তার পাটা উপরে থাকে, ব্যাপারটা ওরকম। তারপর আবার এই যে কোশিকা থেকে আবার এটাকে বাঁকাবে, এই যে পাদচাকতিকে বাঁকায় এখানে স্থির করবে, স্থির করে তারপর সোজা হবে। এই যায়, এই জন্য এটা দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে। এই যে এখান থেকে তো ওর পুরো একটা দূরত্ব অতিক্রম করছে শরীরে, এই যে এখানে যখন আসছে, এটা একটা মাঝামাঝি পয়েন্ট। এরপরে তো আপনার আরেকটা দূরত্ব অতিক্রম করছে, মানে এখানে একটা দূরত্ব অতিক্রম করছে, এই দুইটা মিলে, আবার এই দুইটা মিলে একটা, মানে মিলে দ্বিগুণ, এই জন্য দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। একটা জিনিস মনে রাখবেন, যে আপনারা হয়তো বা মনে করেন যে যে দীর্ঘ পথ অতিক্রমের জন্য এটা মনে হয় ভালো হবে, কারণ এটাতে তাড়াতাড়ি যায়, না, এটা দীর্ঘ পথ না, এটা অল্প পথ, এটা অল্প পথ, এটা অল্প পথ অতিক্রমের কারণে আপনার এই চলনটা, মানে হাইটা অনুসরণ করে। আর এটা হচ্ছে দীর্ঘ পথ, ধীরে 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 দীর্ঘ পথ, ঠিক আছে, ধীরে ধীরে শুয়োপোকার মতো, কেঁচোর মতো ধীরে ধীরে যায়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আমি পার্থক্য আকারে পড়াচ্ছি, এটা হচ্ছে একটা আপনার মন্থর গতি, এটা হচ্ছে দ্রুত গতি, এর তুলনায় তো দ্রুত, ঠিক আছে, এর তুলনায় দ্রুত। তারপর আপনি আসেন, এরপরে আমরা আরো ইয়া করবো কয়েকটা পার্থক্য, সেটা হচ্ছে এদিকে কি ছিল, লুপিং, এখানে কি ছিল, সমার সল্টিং, সমার সল্টিং, এ দেখেন, অথবা দেখা যাচ্ছে এখন লুপিং, এটা লুপিং, এটা হচ্ছে সমার সল্টিং। আচ্ছা, তাহলে এখানে আপনার, ওখানে 3টা পয়েন্ট হলো, এখানে আপনার কোশিকার উপর ভর দেয় না, কোশিকার উপর ভর দেয় না, এখানে দেয়, এখানে দেয়। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে আপনার একটা লুপ তৈরি করে, একটি লুপ, এখানে 2টি লুপ তৈরি করে, ঠিক আছে, এই এই হচ্ছে কথা। তারপর এখানে পাদচাকতি উপরে উঠে, পাদচাকতি উপরে উঠে, আর এখানে হচ্ছে আপনার উঠে না। এই পয়েন্টগুলো আপনারা লিখবেন, এর চেয়ে বেশি পয়েন্ট লেখার লাগবে না, চিত্র দিবেন একটু হালকা করে, বুঝায় শেষ। মেনলি এগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি হচ্ছে, দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করবে লুপিং, আর এখানে হচ্ছে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে। তারপর এটা কি দীর্ঘতম পথ, এটা কি অল্প পথ, এটা মন্থর গতি, এটা দ্রুততম গতি। আসেন, এরপরে কি, এটা কোশিকার উপর ভর দেয় না, এটা কি কোশিকার উপর ভর দেয়, এটা আদৌ কোশিকার উপর ভর দিয়ে কি হয়ে দাঁড়ায়, এই যে এরকম দাঁড়ায়, এরকম দাঁড়ায় না, কোশিকার উপর ভর দেয় না। এখানে একটা লুপ হয়, এই যে একটাই লুপ হয়, একটাই লুপ হয়, এখানে একটা লুপ হয়, এখানে আরেকটা লুপ হয়, এখানে 2টা লুপ হয়, ঠিক আছে, এই হচ্ছে কথা। তারপর হচ্ছে এখানে পাদচাকতি উপরে উঠে, এই যে পাদচাকতি, এটা পাদচাকতি উপরে উঠছে, এখানে তো পাদচাকতি উপরে উঠছে, মাথার উপরে উঠে নেয়, শেষ। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এটা চলন শেষ করলাম, চলন শেষ করলাম। এরপরে আমরা পড়বো মিথজীবিতা, আর আমাদের পরিপাক আছে, যৌনজনন, 3টা জিনিস আছে। ওকে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো মিথজীবিতা আমি লাস্টে বলবো। আমরা প্রথমে এখানে পড়বো যে পরিপাক, পরিপাকটা কিভাবে হয়। দেখেন আমি চিত্র আর্ট করছি, যাই হোক চিত্রটা অনেক কাজে লাগতেছে। দেখেন, খাদ্য যখন আপনার মুখ দিয়ে, ও তো শিকার কিভাবে করে সেটা আমরা শিখলাম, তো শিকার কিভাবে করে এটা আমরা শিখলাম। খাদ্য যখন মুখ দিয়ে যে ভিতরে ঢুকলো, কারণ এখানে আপনার বিভিন্ন, এখানে খালি একটা এনজাইমই আছে, সেটা হচ্ছে আপনার পেপসিন। কি এনজাইম আছে, পেপসিন,
আমি দেখাই আপনাদের। পরিপাক দুই ভাগে বিভক্ত, আন্তঃকোষীয় পরিপাক আর একটা হচ্ছে অন্তঃকোষীয় অন্তঃকোষীয় পরিপাক। তো দেখেন, সরি, পরিপাক। তো দেখেন, প্রথমে যখন খাদ্যটা এখানে ঢুকলো তখন এর ভিতরে বিভিন্ন ফ্লাজেলা জাতীয় কিছু অঙ্গাণু থাকে, ঠিক আছে, যেগুলো গ্যাস্ট্রোডার্মিসে থাকে। এগুলোর কারণে খাবারগুলো টুকরো টুকরো হয়ে যায়, খাদ্যগুলো, ঠিক আছে। এখানে আপনার পেপসিন, এখানে যে আমিষ জাতীয়, এই যে আন্তঃকোষীয়তে এখানে কিছুই হয় না, এখানে জাস্ট খাবার টুকরো হয় মেনলি। এখানে কোনো এনজাইমের প্রভাব হয় না, খালি আমিষের জন্য পেপসিন, যে এনজাইমটা আমাদেরও আছে, পেপসিনোজেন হিসেবে থাকে পাকস্থলীতে। যাই হোক, ওটা দ্বিতীয় চ্যাপ্টারে অনেক বড় একটা বিশ্লেষণ আছে, ওটা ভালো করে পড়াইতে হবে, ওটা যাচ্ছি না। এখানে জাস্ট মনে রাখবেন যেখানে পেপসিন আছে, পেপসিনটা আমিষ জাতীয় খাদ্যের উপর কাজ করে। আমিষ এগুলোকে পলিপেপটাইডে কনভার্ট করে, পলিপেপটাইড। আর অন্তঃকোষীয় প্রভাব, এই জিনিসটা সবচেয়ে বেশি আমি দেখলাম স্টুডেন্টরা ভুল করে, সেটা হচ্ছে যে আন্তঃকোষীয় আর অন্তঃকোষীয় বুঝে না। বইয়ে আবার বহিঃকোষীয় আছে, অত কাহিনী করার দরকার নেই আপনার। অন্তঃকোষীয় মনে রাখবেন। আন্তঃকোষীয় কথাটার অর্থ হচ্ছে আপনার এই যে যখন খাবারটা হাইপোস্টোমের মাধ্যমে অর্থাৎ মুখের মধ্য দিয়ে সিলেন্টেরনে আসলো, তখন যে পরিপাকটা হয় সেটা হচ্ছে আন্তঃকোষীয়। এটা সহজভাবে মনে রাখবেন। এরপরে কি হবে, খাদ্যগুলো টুকরা টুকরা হয়েছে, তারপর হচ্ছে পেপসিন নিয়েছে, পলিপেপটাইড হয়েছে, এখানে খালি আমিষ হয়েছে, শর্করা স্নেহের কাজ কিন্তু হয়নি। এরপরে আপনার যে যে খাদ্যগুলো আছে সেগুলো কোষের ভিতরে, এখানে ক্ষণপদীয় কিছু কোষ থাকে, সেগুলো সেই খাবারগুলোকে ভিতরে টেনে নেবে কোষের ভিতরে, তখন সেটা হবে অন্তঃকোষীয়। মনে রাখবেন, সেটা তখন হবে অন্তঃকোষীয়। তখন কি হবে, শর্করার জন্য শর্করা পরিপাক হবে আপনার অ্যামাইলোস, যেটা আমাদের মানুষের ক্ষেত্রেও হয়, অ্যামাইলোস, যেটা পরিণত হবে গ্লুকোজ। এরপরে আমিষ, যেগুলো জটিল আমিষ ছিল সেগুলো ট্রিপসিন, অ্যামিনো অ্যাসিড। এরপরে আপনার আসবে স্নেহ। স্নেহের জন্য এখানে এনজাইম থেকে লাইপেজ। এটা তো অনেক অনেক নিচু শ্রেণীর, নিচু পর্বের প্রাণী না, সো ওর জন্য পরিপাক এগুলাই অনেক, লাইপেজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। একটা জিনিস মনে রাখবেন যে হাইড্রা শ্বেতসার, হাইড্রা কখনো শ্বেতসার হজম করতে পারে না, হজম করতে পারে না। হজম করতে না পারলে কি করবে, সে ওইভাবে সেটা অপাচ্য হিসেবে মুখ থেকে বের করে দেয়, কারণ আমরা জানি হাইপোস্টোমের মাধ্যমে রেচন পদার্থ বের হয়, খাদ্যও ঢুকে। হাইড্রা শ্বেতসার হজম করতে পায় না, এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, তাইলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। শ্বেতসার হজম করতে পারে না। কেন পারে না, যদি এরকম বলে কখনো যে কেন পারে না, এরকম যদি কোয়েশ্চেন হয়, তাহলে আপনারা লিখবেন যে স্বেচ্ছার পরিপাক করার মতো এনজাইম হাইডার শরীরে থাকে না, এই জন্য হাইডা মেনলি এটা হজম করতে পারে না। এটাই হচ্ছে মেন কথা হাইডার। তা এর মাধ্যমে আমরা হাইডার পরিপাকটা মোটামুটি পড়লাম, আলহামদুলিল্লাহ পরিপাকটাও আমাদের শেষ। তো এখানে পরিপাক আমরা পড়লাম, এরপর আমরা পড়বো যৌনজনন, তারপর আমরা মিথস্ক্রিয়া করে শেষ করে দেবো। তো হাইডার মেনলি জনন দুই ধরনের হয়, যৌনজনন, অযৌন জনন। জাস্ট মনে রাখার জন্য আমি বলতেছি, জনন, অযৌন জনন,
যৌন জনন, যৌন জনন। তো অযৌন জনন আর যৌন জনন এর মধ্যে এটা আপনার এক্সামে খুব কম আসছে, বাট এটা আসেই নেই। অযৌন জনন মানে কি? মুকুলোদ্গম, মুকুলোদ্গম। একটা হচ্ছে বিভাজন, এটা আমি শর্টকাটে বলে দিচ্ছি, মনে রাখবেন। সেটা হচ্ছে যে আপনার মুকুলোদ্গম, মুকুলোদ্গম বলতে বোঝায় যে এই যে হাইডার শরীরে আমি বলছি না যে পরিণত মুকুল যে দেখা যায়, এই যে পরিণত মুকুল যে দেখা যায়, এটা কিভাবে ঘটে? যে হাইডার শরীরে যখন খাদ্য বেশি থাকে, অর্থাৎ খাদ্যের অভাব হয় না, অর্থাৎ গ্রীষ্মকালে যখন হাইডার শরীরে খাদ্য বেশি থাকে তখন কিন্তু এই মুকুলোদ্গমটা হয়। তখন হাইডার শরীরের ইন্টারস্টিশিয়াল কোষ অধিকভাবে বিভাজিত হয়ে একটা স্ফীত অংশ তৈরি করে, সেই স্ফীত অংশটা ধীরে ধীরে পরিণত আপনার মুকুলে পরিণত হয়, এরপরে ধীরে ধীরে সেটা ছোট শিশু হাইড্রোলায় পরিণত হয়। শেষ, এই হচ্ছে কথা। আর হচ্ছে বিভাজন, বিভাজন তো বললাম আব্রাহাম ট্রেমলে যিনি আছেন, তিনি হচ্ছে হাইড্রাকে আবিষ্কার করেন প্রথম। তিনি মেনলি আবিষ্কার করেন যে হাইডার পুনরুৎপত্তি ক্ষমতা আছে, এইটার মাধ্যমে তিনি আবিষ্কার করেন। এই জন্য আমি বললাম না যে হাইডাকে এইভাবে কাটো, এইভাবে কাটো, যেভাবে কাটো হাইডা ওই হাইডার অংশ থেকে আবার পরিপূর্ণ একটা হাইডা তৈরি হবে। যদি হাইডাকে এটা অংশ কেটে এখানে বাদ দেওয়া হয় তাহলে দেখা যাবে যে হাইডার এই নিচের অংশ থেকে, এমন না যে নিচের অংশ তৈরি হবে, এখানে উপরের অংশটা তৈরি হবে, কচিকাটা আবার তৈরি হবে। এই হচ্ছে হাইডার পুনরুৎপত্তি ক্ষমতা। এটা হলো অযৌন জনন। যৌন জনন, যৌন জননে শুক্রাশয় আর ডিম্বাশয় মিলনের মাধ্যমে যে জনন হয় সেটাকে আমরা যৌন জনন বলতেছি। এখানে জাইগোট তৈরি হয়, শিশু জীব মানে শিশু হাইড্রা, যেটা হচ্ছে হাইড্রুলা, হাইড্রুলা তৈরি হয়, হাইড্রুলা তৈরি হয়, হাইড্রুলা তৈরি হয়, হাইড্রুলা তৈরি হয়। ওকে, হাইড্রুলা তৈরি হয়। এরপরে দেখেন যে এখানে মেইনলি কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে এবং ডিম্বাণু তৈরি হবে। ঠিক আছে, এই শুক্রাণু আর ডিম্বাণু তৈরি প্রক্রিয়াটাকে মেইনলি বলা হয়, একটা হচ্ছে আপনার দুই ভাগে ভাগ করে দিয়ে একবারে সোজাভাবে দেখাই দিই। এটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস। আরেকটা হচ্ছে ওজেনেসিস, ওজেনেসিস। এই জেনেসিস কথাটা যখনই আপনারা পাবেন, এই যে বায়োলজি পড়ানোর সময় আমি বলবো, প্রথমেই বলে দিচ্ছি যে জেনেসিস কথাটা মানে হচ্ছে উৎপন্ন করা, উৎপন্ন করা। জেনেসিস কথাটার অর্থই হচ্ছে উৎপন্ন করা। স্পারমাটোজেনেসিস মানে হচ্ছে স্পার্ম তৈরি করা, অর্থাৎ শুক্রাণু তৈরি করা। আর ওজেনেসিস, মানে হচ্ছে এটা ওভাম থেকে আসছে। কথাটা কি? ওভাম, ওভাম মানে কি? ডিম্বাণু। ওভাম মানে কি? ডিম্বাণু। ডিম্বাণুর সাথে রিলেটেড হচ্ছে ওভাম, ওটা থেকে আসছে, জেনেসিস। জেনেসিস মানে ডিম্বাণু তৈরি। তো এই দুটো একই, একটা মুখস্থ করলে আরেকটা হয়ে যায়। এই যে স্পারমাটোজেনেসিসের যে প্রক্রিয়াটা আছে, সেখানে সর্বপ্রথম যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্পারমাটোগোনিয়া। এগুলো আমি লিখতেছি, এইভাবে লিখলেই এক্সাম হলে হবে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া। ঠিক আছে, স্পারমাটোগোনিয়া। তারপর স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোসাইট হয়, স্পারমাটোসাইট, স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোসাইট, তারপর স্পারমাটিট। এটা যদি মনে রাখবেন, এখান থেকে এটা হয়েছে আপনার মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, মাইটোসিস। স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিট থেকেই আপনার শুক্রাণু তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়। এখান থেকে এটা, এখান থেকে এটা। ঠিক আছে, এই যে স্পারমাটিট থেকে যে শুক্রাণু তৈরি হয়, এই প্রক্রিয়াটা আবার হবে আপনার এখানে কি হিসেবে, মানে এই যে স্পারমাটোসাইট থেকে স্পারমাটিট যে তৈরি হবে, এটা হচ্ছে আপনার মিওসিস, মিওসিস। আর এটা এমনি বিভাজনের মাধ্যমে শুক্রাণু তৈরি হবে। এখানে মেনলি মিওসিস হবে, মানে স্পারমাটোসাইট থেকে স্পারমাটিট। এই প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। ঠিক সেইভাবে এখানেও আপনার হবে যে স্পারমাটোগোনিয়া থেকে এখানে উওগোনিয়া প্রথমে তৈরি হবে, উওগোনিয়া। তারপর এখানে হবে আপনার ওসাইট। তারপর এখানে হবে ওটিট। তারপর এখানে হবে আপনার ডিম্বাণু। এটাও সেম প্রক্রিয়া হবে। উওগোনিয়া থেকে ওসাইট হবে আপনার মাইটোসিস প্রক্রিয়া, মাইটোসিস থেকে ওটিট হবে মিওসিস প্রক্রিয়া। তারপর এখান থেকে ডিম্বাণু তৈরি হবে। আর তিনটা পোলার বডি, এটা মনে রাখবেন, তিনটা পোলার বডি। এই পোলার বডিগুলো নষ্ট হয়ে যায়। এটা হিউম্যান বডির ক্ষেত্রেও সত্য, যে
মেয়েদের ক্ষেত্রে এখানে পোলার বডি তৈরি হয়, ঠিক আছে, 3টা ডিম্বাণুর সাথে। এই পোলার বডিগুলো এই ডিম্বাণুকে আপনার পুষ্টি সরবরাহ করে। এরপরে এই পোলার বডিগুলো নষ্ট হয়ে যায়, নিজে নষ্ট হয়ে ডিম্বাণুকে সাহায্য করে তার শরীরের শক্তি বাড়ে, মানে শক্তি বাড়াইতে। তারপর হচ্ছে আপনার নিজে নষ্ট হয়ে এটার কার্যকারিতা বাড়াইতে, এই বিষয়গুলো। এরপরে আসে আপনার নিষেক। এই দুটো যখন হইলো তখন এই দুটোকে আপনাকে নিষেক করতে হবে। এটা এইটা দুটো মিলে হয় নিষেক। নিষেক নিষেকের সর্বপ্রথম তৈরি হয় মরুলা। মরুলা নিষেকটা হইতে হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এটা একটা এমসিকিউ। 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি নিষেক না হয় তাহলে স্পার্ম নষ্ট হয়ে যাবে। আবার ডিম্বাণু যখন মানে ডিম্বাণু তৈরি হবে, ডিম্বাণু তৈরি হওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি কোনো স্পার্ম আসে সেটাকে নিষিক্ত না করে, তাহলে দেখা যাবে যে সেই ডিম্বাণু নষ্ট হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। তাহলে এখানে সর্বপ্রথম হবে মরুলা। এটা জাস্ট লিখবেন যে এই ধাপগুলো, আর কিছু লেখা লাগবে না। মরুলা, ব্লাস্টুলা, ব্লাস্টুলা। তারপর লিখবেন যে 3 নম্বর এখানে লিখি গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা। আরেকটা হচ্ছে হাইড্রুলা। হাইড্রুলা মানে কি, আমি আগে বলছি, হাইড্রুলা মানে হচ্ছে আপনার বেবি হাইড্রা। বেবি হাইড্রাকে হাইড্রুলা বলে। শেষ। এই হচ্ছে আপনার যৌন জনন। এই হচ্ছে আপনার যৌন জনন। এরপরে আমাদের আছে, আচ্ছা, এরপরে আমাদের আছে একটা টপিক, একমাত্র একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আপনার শুধুমাত্র মিথজীবিতা, হাইড্রার মিথজীবিতা। এটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এক্সাম হলে চলে আসে। তো যাই হোক, এটা হচ্ছে আপনার মিথজীবিতা। মিথজীবিতা, মিথজীবিতা। যাই হোক, মিথজীবিতা। মিথজীবিতা যেটা হচ্ছে, মিথজীবিতা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে দুটা ভিন্ন প্রজাতির জীব পরস্পরের সাথে বসবাস করার কারণে দুজনেই উপকৃত হবে, উভয়ই উপকৃত হয়। একটা জিনিস মনে রাখবেন যে পরজীবিতা মিথজীবিতার মধ্যে পার্থক্য আছে। পরজীবিতা, পরজীবিতা আর মিথজীবিতা, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আমি বলে দিই। এটা হচ্ছে, পরজীবিতা হচ্ছে যে পোষক দেহকে ক্ষতি করে, পোষক দেহকে ক্ষতি করে, ক্ষতি করে নিজে উপকৃত হয়, নিজে উপকৃত হয়, নিজে উপকৃত হয়। আর এখানে যে দুই প্রজাতি থাকে, সেই দুই প্রজাতি এখানে উপকৃত হয়, উপকৃত হয়। এখানে দুই প্রজাতি উপকৃত হয়, কিন্তু এখানে শুধু পোষক দেহ মানে নিজে উপকৃত হয়। অর্থাৎ যেমন আমাদের থাকে অনেক সময় থাকে না যে কৃমি যারা থাকে, আমরা পড়বো প্লাটিহেলমিনথেস মেন্টিস নেমাটোডা পর্বের যারা থাকে, তারা পরজীবী হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো দেখা যায় যে তারা যে পোষক দেহ যেমন মানব দেহে থাকে আপনার, ঠিক আছে, ভেড়া যকৃৎ কৃমি যেমন ফেসিও হ্যাপাটিকা, ঠিক আছে, মানুষের চোখ কৃমি আছে, লোয়া লোয়া, এগুলো পড়াবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো এগুলা আপনার কি থাকে, পোষক দেহে থাকে। যেমন মানুষ যেই দেহে থাকে সেই দেহকে পোষক দেহ বলা হয়। পোষক দেহে থাকে, তো পোষক দেহকে ক্ষতি করে। অর্থাৎ কৃমি, আমাদের দেখা যায় যে অনেকে কৃমি হয় না, কৃমি হলে দেখা যায় যে সে অসুস্থ হয়ে যায়, যে সে খাবার খাচ্ছে তার শরীরে খাবার লাগে না, দেখা যায় যে তার কোনো মানে কোষে পুষ্টিই যায় না, কারণ সবগুলো সেই কৃমি শুষে নেয়, কৃমি খেয়ে নেয়। তো দেখা যায় যে কৃমি নিজে উপকৃত হয়, কিন্তু আপনাকে তো মানে ক্ষতিগ্রস্ত করতেছে। এই জন্য এটা মনে রাখবেন পরজীবিতা দিয়ে। আর মিথজীবিতা কি, মিথজীবিতা হচ্ছে দুইজনে উপকৃত হচ্ছে। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে আপনার, বলে দেই, ক্লোরোহাইড্রা, হাইড্রা, ক্লোরোহাইড্রা ভিরি, ভিরিডিসিমা, ভিরিডিসি, এটা ডি, ডিসিমা, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা ও জুও ক্লোরেলা। শেষ। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর জুও ক্লোরেলা, এই দুজনের মধ্যে মেনলি মিথজীবিতা হয়। কিসের মধ্যে? এই দুটার মধ্যে হয় মেনলি মিথজীবিতা। তাহলে দুজনে উপকৃত হয়। এখানে মেনলি কোশ্চেন আসছে মিথজীবিতা ব্যাখ্যা করে। তাহলে আপনি বলবেন, সংজ্ঞা প্রথমে দিবেন যে দুইটি ভিন্ন প্রজাতির জীব যদি পরস্পরের সাথে একসাথে বসবাস করে এবং এরা দুইজনই উপকৃত হয়, অর্থাৎ উভয়ই উপকৃত হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় মিথজীবিতা।
এবং এদের মধ্যে একটি উদাহরণ হলো ক্লোরোহাইড্রা ভেরিডিসিমা ও জুওক্লোরেলা। ঠিক আছে, এই জুওক্লোরেলা বলতে তো বোঝাচ্ছেন যে একটা শৈবাল, এটা একটা এক ধরনের শৈবাল। এই শৈবালটা হাইড্রা সিলেন্টারনে থাকে। কোথায় থাকে? সিলেন্টারনে। সিলেন্টারনে থাকার কারণে জুওক্লোরেলা শৈবাল তো হয় সবুজ রঙের, এই কারণে হাইড্রাটাও সবুজ রঙের হয়। এই কারণে দেখা যায় যে ক্লোরোহাইড্রা ভেরিডিসিমা যেটা থাকে সেটা কিন্তু সবুজ রঙের হয়। তো এরা কি কি উপকার পায়? দুইজনেই উপকার পায়। আমি প্রথমে ইয়ার উপকারটা দেখাই, হাইড্রার উপকারটা, তারপর এখানে দেখাবো শৈবালের উপকার। প্রথম হাইড্রার উপকার। আচ্ছা, শৈবালটা দেখাইলে বেশি ভালো হয়, শৈবালটা দেখাই। শৈবাল এক নম্বর পাচ্ছে আশ্রয়। ও হাইড্রার দেহে আছে, আশ্রয় পাচ্ছে, শেষ, এখানে আর কোনো কথা নেই। তারপর হচ্ছে সে হাইড্রা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, সেই কার্বন ডাই অক্সাইড নিয়ে সে খাদ্য তৈরি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এরপরে হাইড্রার হাইড্রার বর্জ্য পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এই খাদ্য হিসেবে গ্রহণ করে। নাইট্রোজেন ঘটিত পদার্থ গ্রহণ, এর খাদ্যই হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এ গ্রহণ করে। গ্রহণ করার পরে সে তারপর তার খাদ্য তৈরি করে, এবার আশ্রয়, এগুলো হইলো, এগুলো হচ্ছে শৈবালের। হাইড্রার কি? হাইড্রার কি? এই যে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে সালোক সংশ্লেষণের মাধ্যমে যে খাদ্য তৈরি করে, এই খাদ্যটা পায়, খাদ্য পায়। ঠিক আছে, খাদ্যটা পায়। 2 নম্বর কি লিখবেন? অক্সিজেন পায়, যেহেতু কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণ শ্বসন প্রক্রিয়া অক্সিজেন উৎপন্ন হবে। তারপর হচ্ছে আরেকটা জিনিস ভালো হচ্ছে যে এর বর্জ্য পদার্থ নিষ্কাশন হয় খুব সহজে, নিষ্কাশন হয়, নিষ্কাশন হয় খুব সহজে, এর বর্জ্য পদার্থ নিষ্কাশন হয়। তো এই হচ্ছে আপনার মেনলি মিথজীবিতার ব্যাপার। মিথজীবিতা লিখবেন ক্লোরোহাইড্রা ভেরিডিসিমা জুওক্লোরেলা, লিখবেন যে হাইড্রা খাদ্য পায়, অক্সিজেন পায়, বর্জ্য পদার্থ নিষ্কাশন হয় খুব সহজে। শৈবাল কি করে? শৈবাল আশ্রয় পায়, কার্বন ডাই অক্সাইড বা খাদ্য তৈরি পায়, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এগুলা সে গ্রহণ করে। তো এরই মাধ্যমে আমরা হাইড্রার মিথজীবিতা অংশটাও পড়লাম। তো হাইড্রার মিথজীবিতা অংশটাও পড়লাম। তো শেষ আমাদের সবকিছু। এখন আমি একটা জিনিস এনশিওর করতে পারি যে কেউ যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে এবং ভালো করে দেখে, তাহলে আমি এনশিওর করতে পারি যে এখান থেকে একটা সিকিউ আসলে আপনাকে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আর এমসিকিউ আসলেও আটকাইতে পারবেন, কারণ এমসিকিউ যতগুলো পট আমি ভাবছিলাম আলাদা ভিডিও করব, কিন্তু বলতে বলতে আমি সবকিছুই বলে দিছি। মানে এখানে এমসিকিউ অলমোস্ট 95%ই আমি বলে দিছি, এই বাইরে আর কিছুই হয় না। ঠিক আছে, এটিকে ওয়ান শট এমসিকিউ সিকিউ ক্লাস বলা হয়, বাট আমি সিকিউর জন্য প্রিফার করতেছি। আর এখানে আমরা সব টপিক পড়ছি, আপনি বই খুলে দেখতে পারেন যে এখানে কোনো টপিক বাদ নেই। আপনি বই না খুলে যদি সালের কোয়েশ্চেনগুলো দেখেন তাহলে বেশি ভালো হয়, তাহলে বেশি ভালো বুঝতে পারবেন যে আমি আসলে আপনাকে সবই পড়াই দিছি। আপনার এমন কোনো কোয়েশ্চেন ইনশাল্লাহ আসবে না যেটা আপনি পারবেন না, এখান থেকে ইনশাল্লাহ সবকিছু পারবেন। তো এই ভিডিওটা একটু কষ্ট করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই শিখতে পারে। আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি এই হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ এগুলো শেষ করে তারপরে আমি ফার্স্ট চ্যাপ্টার মানে দিব ভিডিওটা, যাতে আপনাদের সুবিধা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।